হ্যালো ফ্রেন্ডস, মোল্লা টিভি ব্লগে আবারও একটা নতুন পর্বে তোমাদের স্বাগতই জানাচ্ছি। আমি বলবো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকের দিনে আমার প্রায় 500 জনের মতো সাবস্ক্রাইবার, তার মধ্যে তুমিও একজন। তো আজকে ফ্যামিলি নিয়ে একটু বাবার পৈতৃক বাড়ি সুন্দরবনে বেড়াতে যাচ্ছিলাম। তো ভাবলাম পেট সংক্রান্ত চ্যানেলের মধ্যে এগুলো দেওয়াটা হয়তো অনুচিত হবে। তো আমার দু একজন বন্ধুবান্ধব, অফিস কলিগ যারা টুকটাক ইউটিউব নিয়ে থাকে, তারা অনেকেই বলছে না না এগুলো দেওয়া যেতেই পারে। তো আমি তার জন্য এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন এই মুহূর্তে আমি আছি শিয়ালদা সাউথ সেকশানে। এখান থেকে ক্যানিং লোকাল ধরবো। এখনও ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়নি। তো পুরো জার্নিটা তোমাদের আমি দেখানোর চেষ্টা করব যে মানে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য কতটা। অ্যাকচুয়ালি তোমাদের তো দেখাবে, আমি নিজে খুব এক্সাইটেড যে এরকম একটা সুন্দর জায়গায় আমি অনেক দিন পর ছুটি পাওয়ার পর আমি বেড়াতে যাচ্ছি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে পাশে থাকো। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও, কারণ তোমরা পেট সংক্রান্ত বিষয়গুলোই কিন্তু আমার চ্যানেলে দেখে আসছো এতদিন। তার মধ্যে আবার হঠাৎ করে এইরকম ঘোরাঘুরি টুকটাক এইগুলো তোমাদের ভালো লাগছে কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। ঠিক আছে, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর পুরো ভিডিওটা কিন্তু আমি দু একটা পার্ট করে দেবো, কারণ কি প্রায় দুদিনের জার্নি, আমি তোমাদের গ্রামের ভিউটাই মেনলি দেখানোর চেষ্টা করবো। পাশে থাকো। দুপুর 12:10 ক্যানিং লোকাল ঢুকছে শিয়ালদা প্ল্যাটফর্মে। এখান থেকে 12:10 ট্রেনটা ছেড়ে যাবে এবং ক্যানিং পৌঁছাতে সময় লাগবে ঠিক 15। সো ফ্রেন্ডস, দুপুর 12:10 আমাদের ক্যানিং লোকাল রওনা দিয়ে দিয়েছে আমাদের ক্যানিং পৌঁছে দেওয়ার জন্য। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একদম ক্যানিংয়ে পৌঁছে, কারণ আশা করছি ট্রেনে মোটামুটি ভিড় হবেই। তো ভিড়ের মধ্যে ভিডিও করতে পারবো না। ঠিক আছে, চলো দেখো ওই যে পাশে মেয়ে বসে আছে। চলো হাই বলে দে বাবা। ঠিক আছে, সাথে থাকো তোমরা। এই শিয়ালদা থেকে বেরোচ্ছি। মাত্র 51 কিলোমিটারের যাত্রাপথ। আর আজকে কোনো সিগন্যালিং প্রবলেম ছিল না, ফলে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম ক্যানিং স্টেশনে। ক্যানিং স্টেশন থেকে এবার আমাদের এখানে তো ট্রেনকে বিরতি জানাতেই হচ্ছে। এরপরে আমাদের নেক্সট গন্তব্য হবে গদখালি। আসলে আমি অনেক ছোটোবেলা থেকে এই রুটে যাতায়াত করছি, তখন কিন্তু সুন্দরবনের গেট যদি বলা হতো সেটা এই ক্যানিং স্টেশনকেই, কারণ ক্যানিং স্টেশনের অদূরেই মাতলা নদী আছে। তো তোমরা যারা এখন কোনো ট্যুর অপারেটরের সাথে আসো, যদি কলকাতা থেকে তোমরা কোনো বাসে আসো, তাহলে কিন্তু তোমরা মাতলা রিভারটাকে এখান থেকে দেখতে পাবে না, কারণ ওটা বাসন্তী হাইওয়ে হয়ে আসে। আর তোমরা যদি কোনো ট্যুর অপারেটর ট্রেনের সাহায্যে আসো, হয়তো শিয়ালদা থেকে ট্রেনে আসো, তাহলে কিন্তু তোমরা মাতলা রিভারটাকে ক্রস করেই তোমরা বাসন্তী হাইওয়েটা পাবে। তো এটা হচ্ছে ক্যানিং স্টেশন। আর তোমরা প্রত্যেকেই জানো এবং তোমরা প্রত্যেকেই এসেছো, কিন্তু তোমরা এসেছো ট্যুর অপারেটরের সাথে। কিন্তু আজকে আমি তোমাদের দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি তোমাদের কোনো অভিজ্ঞতা শেয়ার করছি না, আমি আমার বাড়িতে যাওয়ার জন্য ঠিক যেই রাস্তাটা ব্যবহার করি, আমরা যেইভাবে নিজেরা যেই রাস্তা দিয়ে যাই, আমরা সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, সাথে থাকো। এটা এই ক্যানিং স্টেশন থেকে জাস্ট বেরোচ্ছি। তো রাস্তায় চলতে চলতে একটা ফোন এসে গেছিল, আমি আর থামিনি, আমি আমার মতোই চলে যাচ্ছিলাম। তো স্টেশন থেকে বেরিয়ে তোমরা কিন্তু এখানে বাস পেয়ে যাবে। এখানের বাসে তোমরা গদখালির বাস পেয়ে যাবে, আর এই গদখালির বাসে তোমরা পৌঁছে যাবে গদখালি। তো আমিও গদখালি পৌঁছাচ্ছি, বাসে ভাড়া 20 টাকা। তোমাদের গদখালি পৌঁছে এবার দেখাবো তোমরা কিভাবে যাবে আর আমি কিভাবে আসছি। ঠিক আছে, চলো দেখি বাস আছে নাকি। মনে হচ্ছে সামনে বাস রয়েছে, আমি একবার দেখে নিচ্ছি। ঠিক আছে, বাস একবার বেরিয়ে গেলে খুব সমস্যা। ঠিক আছে,
আর তোমরা যারা বাসে ট্রাভেল করতে অসুবিধা হয় তোমরা সামনে ম্যাজিক ভ্যান আছে, ম্যাজিক ভ্যানও নিয়ে নিতে পারো। চলো। তো যেমন দেখছিলে তোমাদের বলছিলাম গদখালি বাসে উঠে তো সিট পেলামই না। আর মেয়ে আর আমি আজকে ওয়েদারটা কিন্তু সেইভাবে রোদ নেই, বাট একটা আর্দ্রতা কিন্তু গরম রয়েছে, সেটা তো ফিল করতেই পারছো নিশ্চয়ই। তো মেয়ে আর আমি দুজনে দুটো পেপসি নিয়ে নিয়েছি। দেখো এদিকে আসলে অনেক বাধা গণ্ডি আর থাকে না, বেশ ভালোই লাগে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ বাস কিন্তু সবাই দাঁড়িয়ে বাবলি তিনজনে তিনটে পেপসি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে বলছে নাকি খুব ভালো, চিনি খেতেও ভালো, 5 টাকা। চলো ভিডিওটাতে লেগে থাকো, দেখছি। মোটামুটি গদখালি যাওয়ার পরেই কিন্তু তোমাদের সাথে সেইভাবে পরিচয়টা হবে, তোমাদের দেখাতে পারবো জায়গাগুলো। বাসে সেইভাবে হবে না, করবো না ভিডিও করবো, ঠিক আছে? তো তোমরা যারা ট্যুর অপারেটরের সাথে ডাইরেক্ট কলকাতা থেকে বাসে সুন্দরবন ভ্রমণ আসছো, তো তোমাদের আগেই বলেছিলাম তোমরা কিন্তু বাসন্তী এক্সপ্রেসওয়ে ধরে আসো, ওই জন্য তোমরা মাতলা রিভারটাকে সামনাসামনি দেখতে পাও না। তো আর তোমাদের তো সবার মোটামুটি জানা আছেই, তোমরা যারা ক্যানিং স্টেশন থেকে ট্যুর অপারেটরের সাথে বাস কিংবা প্রাইভেট কারে সুন্দরবনের জন্য যাও, তো এটা হচ্ছে মাতলা রিভার। এটা হচ্ছে মাতলা রিভার, তোমাদের দেখানোর চেষ্টা করছি। রাস্তা কোন দিয়েছে, কোন পথে ড্রাইভার দিতে পারবো না, এই পথে ওর যাওয়া যাবে না। এই রিভারটা কিন্তু আমি আমার ছোটোবেলাকার কথা বলছি, যখন আমি ছোটোবেলায় এই ব্রিজটা ছিল না, এই রিভারটা যখন বোটে যখন পার হতাম তখন কিন্তু এর রূপ ছিল ভয়ঙ্কর। মানে এরকম বর্ষা, মানে এরকম ওয়েদারে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই রিভারের খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি থাকতো। দেখাচ্ছি। প্রথমে বাসের জার্নিটা ভেবেছিলাম খুব কষ্টকর হবে, যদি আজকে ওয়েদারটা তো দারুণ, এক ফোঁটা রোদ নেই, আর এদিকে তো কম বেশি একটা হাওয়া থাকে, আর বাসেও কিন্তু সেইভাবে একদম নর্মাল ওয়েদার, আর বাসেও কিন্তু একদমই ভিড় নেই, ফলে দাঁড়িয়ে যাচ্ছি, এটাই যথেষ্ট। বাসে ভিড় থাকলে কিন্তু প্রচণ্ড অসুবিধা হতো, তাতে সিটে বসলেও অসুবিধা হতো। বাসে দেখুন একদমই কোনো ভিড় নেই। চলো, মেয়ে কিন্তু পেপসিটা এখনও মোটামুটি শেষ না হওয়া অবধি, প্লাস্টিকটা পুরো হাতে না আসা অবধি ছাড়ছে না। দেখছো বাস পুরো ফাঁকাই মোটামুটি। ক্যানিং থেকে গদখালি যেতে বাসে আনুমানিক 1 ঘন্টা 5-10 মিনিট মতো লাগে। 1 ঘন্টা বলে 5-10 মিনিট এক্সট্রা ধরে রাখো। এদিকে রাস্তায় অতটা জ্যাম ট্যাম হয় না, সিগন্যাল টিগন্যালের ব্যাপার নেই, সিগন্যাল আর পাবে না এখানে। জাস্ট গাড়ি যাবে, যদি ড্রাইভার মনে করে যে একটু এখানে দাঁড়ালাম তাহলে দাঁড়াবে। আগে এই রাস্তাটাই আমাদের দুবারে যেতে হতো, ক্যানিং থেকে রাস্তা পার হয়ে আগে যেতে হতো মাতলা রিভারটা পার করে ডকঘাট থেকে অটো করে বাসন্তী বাজার থেকে আবার নদী পার হতে হতো, যেটা বাসন্তী ব্রিজ আছে সেটা পার হয়ে আবার অটো ধরতে হতো, তারপরে যেতে হতো গদখালি। আর তার আগের হিস্ট্রিটা ছিল একদমই আলাদা, তখন তো ওপর থেকে যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল না, ফলে আগে সকাল মোটামুটি ওই 9টা নাগাদ আমরা বোটে চেপে যেতাম, যেগুলো প্যাসেঞ্জার বোট। আর সেই বোট মোটামুটি আমরা যে বাড়ির যেই লোকেশানে যাচ্ছি সেখানে সকাল 9টায় যদি বোট ছাড়তো, 9টা আমরা বসতাম, বোট ছাড়তো 10টার সময়। তো 10টার সময় বোট ছাড়লে সেই বোটে আমরা রাত্রে পৌঁছাতাম সন্ধ্যে 7টার সময়। নদীপথের রাস্তা বুঝতেই পারছো, বাস যেইভাবে যাবে নদীতে সেইভাবে যাওয়া যেত না। ঠিক আছে, সাথে থাকুন ফ্রেন্ডস। ফাইনালি গদখালি পৌঁছে গেলাম। এটা হচ্ছে এখন সুন্দরবনের প্রবেশদ্বার যেটাকে বলা যায়।
তোমরা ট্যুর অপারেটরের সাথে আসো আর নিজেরাই আসো। এটাই কিন্তু প্রবেশদ্বার। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে নদী প্রায় দেখাই যাচ্ছে, কিন্তু একটু যেতে হবে, যার সামনেই নদী। এবার নদীর কাছে যে তোমাদের দেখাচ্ছি নদীর ভিউটা কেমন। আজকে কিন্তু ওয়েদারটা দারুণ। আর একটা বড় কথা হচ্ছে মেঘ কিন্তু জমিয়ে মেঘ হয়েছে। আর আমাদের এখনও এখান থেকে যেতে হবে, এই নদীটা পার করতে হবে। এই নদীটা পার করা, বাবাই সরে যাও, এই নদীটা পার করব। এই নদীটা পার করার পর ইঞ্জিন ভ্যানে যাব, ওখান থেকে আবার নদীটা পার করব, তারপরে আবার ইঞ্জিন ভ্যানে যাব, তারপরে বাড়িতে পৌঁছাবো। এখনও কিন্তু ঘন্টা 2-এর বেশি জার্নি আছে। ঠিক আছে, সাথে থাকো। যারা ট্যুর অপারেটরের সাথে আসবে তোমাদের দেখো দেখাই যাচ্ছে, এখানে লেখা আছে সুন্দরবন টাইগার রিজার্ভ। তোমাদের এখান থেকে তোমাদের এখানে বোটটা দাঁড়াবে, আর আমাদের চলে যাচ্ছে আমাদের ফেরিঘাট কিন্তু এই দিকে, বাদিকে। তো বাদিকে ফেরিঘাটের দিকে চলে যাচ্ছে। চলো এবার ফেরিঘাটের দিকে এসে গেছি। আর ফেরিঘাটে দেখতেই পাচ্ছ জাস্ট ফেরিতে ওঠার জন্য সবাই মোটামুটি যাচ্ছে। এখানে ফেরির টাইমগুলো ঠিক বাসের সাথেই অ্যাডজাস্ট করা থাকে। বাসে যে প্যাসেঞ্জারগুলো আসে ওরা ফেরিতে মানে ওদেরও সুবিধা হয়, অনেকক্ষণ ওয়েট করতে হয় না, অনেকগুলো প্যাসেঞ্জারই একসাথে পেয়ে যায়। তো এটা হচ্ছে নদীটা, তোমাদের দেখিয়ে দিই একবার। হ্যাঁ তো নদীটা তোমাদের দেখাচ্ছি একবার। কি স্কিনে মনে হচ্ছে নদীটার কোনো কুল কিনারা নেই, অবশ্যই কুল কিনারা আছে। ওই পারটাই হচ্ছে গোসবা গদখালি। হয়তো তোমরা অনেকেই সেইভাবে জানো না, বাট গোসবা নামটা কিন্তু তোমাদের সকলেরই জানা আছে। তো এটা হচ্ছে গোসবা সেই নদী। এই যে বোটগুলো দেখতে পাচ্ছ, এই বোটগুলো কিন্তু সব ট্যুরিস্ট বোট। আমি তোমাদের দেখাচ্ছিলাম যে যেটা দিক থেকে ট্যুরিস্টরা মানে তোমরা যারা ট্যুর অপারেটরের সাথে যাতায়াত করো, তো তোমাদের জন্য ওই খেয়াঘাটটা, ওখানে এই যে ট্যুরিস্ট বোট একটা অলরেডি দাঁড়িয়ে রয়েছে। এখন তো বছরে সব সময় কম বেশি করে এখানে ট্যুর অপারেটিং হয়। আগে কিন্তু এই চৈত্র বৈশাখ মাসটা গভর্নমেন্ট থেকে পারমিশন দিত না। যাই হোক, নদীর ভিউটা কিন্তু অসাম লাগছে, খুবই সুন্দর লাগছে। তবে রাত্রিবেলা কিন্তু আর ভালো লাগবে না, কারণ রাত্রিবেলা সব দিক শুধু অন্ধকার আর অন্ধকার, জলের শুধু গোলা কিছুই না। দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে রয়েছে, মেয়ে অপেক্ষা করছে কখন ওই পারে যাবে। আর যে আমাদের একটা সিলেক্টেড হোটেল রয়েছে কমল কামিনী বলে, তো আমরা প্রতিবারই যখন এখানে আসি তখন ওই হোটেলেই খাওয়া দাওয়া করে তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তার কারণ হচ্ছে বাড়িও এখান থেকে অনেকটাই রাস্তা, তো বাড়িতে যেতে যেতে প্রতিবারই কিন্তু আমাদের প্রায় সন্ধে হয়ে যায়। তো ওই জন্য আমরা এই জায়গাটাই আমাদের যাত্রা বিরতি রেখে আমরা ওখানে খাওয়া দাওয়াটা করি। আকাশের মেঘটা কিন্তু যখন তখন নামতে পারে, যদিও হাওয়া রয়েছে বলে আপাতত সেই আশঙ্কাটা নেই মনে হচ্ছে, কিন্তু আমি জানি না। ছেড়ে যাচ্ছে এইভাবেই যুগের পর যুগ মানুষ এবার থেকে ওপার নিজেদের কর্মসংস্থানে ছুটে বেড়ায় নিজেদের গ্রামের বাড়ি ছেড়ে। এই চিত্রটা একটু অন্যরকম ছিল 2008
সালে যখন আয়লা হলো, 2008 কি 10, 2008 সালের আগের চিত্রটা কিন্তু আলাদা ছিল। আর তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, যদিও আমি ওদিকটায় যাব না, দূর থেকে জুম করে দেখাচ্ছি। দেখো একটা সাদা টেম্পল মতো দেখা যাচ্ছে, ওর পাশেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এসে যিনি থাকতেন ওই জায়গায়, ওটা হচ্ছে ওই নামটা আমি ভুলে যাচ্ছি, ওটা হচ্ছে কি বাংলো একটা নাম আছে, ওই সাহেবের একটা বাংলো আছে, আমি ঠিক নামটা বলতে পারছি না। তোমরা হ্যামিল্টন সাহেবের খুব সম্ভবত। তো তোমরা যারা জানো, আর তোমরা তো এসছোই, তো কমেন্টসে জানিয়ে দিও, আমি কিন্তু একদমই ভুলে গেছি। দেখো বোটটা চলছে। বুঝতে পারছো নদীর ঢেউটা? ফোনে হয়তো বুঝতে পারছো না, প্রচুর জলের ঢেউ, তার মধ্যে বোটটাই যাচ্ছে। চলো এদিক থেকে আরেকটা ট্যুরিস্ট বোট কিন্তু তোমার আমার মতোই শহরের কাকেও নিয়ে এই সুন্দরবনের বুকে 2-3 দিনের জন্য উপভোগ করার জন্য কিন্তু বেরিয়ে গেছে। দেখো চলো আমাদের বোটও এসে গেছে, আমরা যেটাতে ওই পারে পার হব, ডাইরেক্ট ওপারে পার হব না। এই বোটটা এখান থেকে আরেকটা, ওটা দ্বীপ কিনা আমি সঠিক জানি না, ওদিকটায় আরেকটা দ্বীপে ও কিছু প্যাসেঞ্জার নামাবে এবং কিছু প্যাসেঞ্জার তুলবে, তারপরে আমাদের সবাই নিয়ে যাবে। দেখো কত বড় বোটটা, আর প্যাসেঞ্জারগুলো একটু সাইড দাও। বোটের মধ্যে স্কুটি, বাইক, মোটামুটি সব কিছু নিয়েই কিন্তু এবারে হাজির হয়েছে। এখন যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হয়ে গেছে, আগে এইটুকু সময় আসতে আমাদের সকাল থেকে প্রায় মোটামুটি সকাল 9টায় যদি আমরা উঠতাম বোটে ক্যানিং থেকে, তাহলে এইটুকু সময় আসতেই আমাদের এইরকম মানে দুপুর গড়িয়ে যেত। এখন ঘন্টা 2-1-এর ব্যাপার, তাও লাগে না ঘন্টা 2, ক্যানিং থেকে 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যেই চলে এসেছি। দেখো ছাগল টাগল সব কিছুই আছে কিন্তু পুরো প্যাকটা। দেখো বোট ছাড়তে এখনো মোটামুটি 5-10 মিনিট বাকি আছে, তো বোটটা কিন্তু বেশ বড়। অনেকটা দেখো আমার মিসেস আর মেয়ে কিন্তু অলরেডি সাইডে বসে গেছে, সামনেও আরও অনেক লোকজন আসবে। আমাদের নিজের ঘাট ছেড়ে আমাদের গোসবার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি।
দুটো এবার 4টে পর্যন্ত পড়ে যেত এটা ছড়ায় নাম আমরা বসবো আমার ওই হোটেলে ওখানে গেছিলাম তার বোর্ড নিয়ে দেখো এই জলযানটা চালানো কিন্তু কম বেশি একটা লরি কিংবা বাসের থেকে কম কোনো কাজ নয়। আর তোমরা দেখতে বুঝতেই পারছো তার তো তোমার ছোটো ভাই অনেক ভালো ছোটো ভাই ভালো না ছোটো ভাই অনেক ভালো ওনাদের কাছে কোনো ব্যাপার না। আমরা যারা দু একদিনের জন্য এখানে বেড়াতে আসি আমাদের কাছে নদীর জল দেখো ফুসছে কীভাবে। অতিরিক্ত ছাগলগুলোকে গলায় গামছা দিয়ে নিয়ে যাচ্ছে যাতে এদের নদীর নাম পালাতে পারে। এই ঘাটটার নাম বিরাজমণি ঘাট চণ্ডী। এই ঘাটটায় আমাদের এই নৌযানটা স্টে করলো। এটা হচ্ছে চণ্ডীপুর ঘাট। আর চণ্ডীপুর থেকে এবার চলে যাবে সোজা মাঝি দাদা, যার নেতৃত্বে পুরো নৌকাটা কিন্তু এখন আমাদের নিয়ে চলেছে এই বিশাল জলরাশির বুক চিরে। কত বছর চালাচ্ছ? 17 বছর। তার মানে আনুমানিক তোমার এখন যা বয়স, তুমি অনেক ছোটবেলা থেকেই এটা করছো। এরকম ঢেউ ঢেউ কোনো ব্যাপার না, এখন তো কিছুই নেই, অসুবিধা হয় না। আচ্ছা, রাতে কটা অবধি ফেরি থাকে? হ্যাঁ, বদখালি থেকে 9টা আর গোসাবা থেকে 8:30। আচ্ছা, এর পরে যদি কারো কোনো এমার্জেন্সি হয় তার জন্য স্পেশালভাবে পাওয়া যায়? হ্যাঁ, আর সেটা আলাদা ব্যাপার, কিন্তু পাওয়া যায়।
ফেরিঘাটের দিকে যাব। বাইরে একটা গান চলছে, যার জন্য ইউটিউব থেকে কিন্তু কপিরাইট মেরে দেবে একটু জায়গা, ফলে আর ক্যাপচারটা খুব বেশিক্ষণ রাখতে পারবো না।